তিতাস একটি নদীর নাম। ব্রাহ্মণবাড়িয়া এই এক নদীর মোড়কে মোড়ানো যেন। গোকর্ণ গ্রামের অদ্বৈত মল্ল বর্মনের সেই মালোপাড়া সেই মানুষেরা আজও আছেন, কিন্তু ছেড়ে যাচ্ছেন জাল, কারণ মাছের আকার। মাছের আকালের কথা জানালেন বুড়ি নদী পাড়ের মানুষেরাও। আপনাদের এই যে জেলেপাড়া, এই বুড়ি নদী, আবার ওদিকে তিতাস, তা এই যে এখন কিভাবে চলছেন? তিতাসের কি অবস্থা? মাছের মাছ কম, দুইটা একটা ধরাই। মাছ নাই একদম। তিতাসেও পানি নাই, বুড়িতেও পানি নাই। সিলেটে পানি এলে মাছ, সিলেটে পানি আয় না মাছ মাছ না। সিলেট থেকে পানি আসে না? মানে আপনারা বলতেছেন ঢলের পানি আসে না? ঢলের পানি আসে না, দিকে পানি মাছও নাই। ঠিক আছে। নবীনগরে বুড়ি নদী ও তিতাসের সম্মিলন ঘটেছে। বুড়ি নদীর দেশজোড়া পরিচিতি নেই, কিন্তু স্থানীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে বুড়ির সম্পর্ক নিবিড়। পথ তো একলাই হাঁটতে শুরু করে, সেটা সরু গলিপথ দিয়ে হাঁটতে শুরু করলো। এক পর্যায়ে কিন্তু পথ আরও অনেক পথের সাথে নিজেকে মিলিয়ে নেয়, বা আত্মীকরণ বলি, বা একাত্ম হয়ে যায়। এবং একসময় এই যে সরু গলি, এই যে একা হাঁটতে শুরু করেছিল, সে কিন্তু একটা মহাসড়কেও একসময় উঠে পড়ে। আসলে এই যে পথ চলা, সড়কের পথ চলা, একটা ব্যক্তির পথ চলা, সে কিন্তু আসলে শেষ পর্যন্ত আর একার পথ চলা থাকে না, সেটা হয়ে যায় সমষ্টির। এবং একলা মানুষ একসময় হারিয়ে যায় জনারণ্যে। নবীনগর প্রান্তে তিতাস দখল দূষণের শিকার। নদীর সীমানা ঠিক করা নেই। এই ছুতোতে মাঝ নদীতেও উঠে গেছে দালান। দূষণ পাল্টে দিয়েছে জলের রং। জলের তলদেশের জীববৈচিত্র্য এসেছে পরিবর্তন, যা তিতাস নামের নদীর আদিরূপকে করেছে বিবর্ণ। তিতাসের কি অবস্থা এখন? তিতাস বুড়ি এক সময় এই নবীনগরের তিতাস নদীর পাড়ের এই নবীনগর লঞ্চঘাট ছিল নদী বন্দর। আমরা যখন ছোটো ছিলাম 80-র দশকে, এই লঞ্চঘাটে প্রায় মিনিমাম 100 লঞ্চ অবস্থান করতো রাত্রে, প্রায় 100। এবং এখান থেকে 3 দিকে একই সাথে লঞ্চ যাইতো। একটা হলো ভৈরব, একটা ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো ঢাকা। এবং কোনো কোনো সময় নরসিংদীর জন্য 4টা লঞ্চে যেত। কালের গর্ভে আজকে এই নাব্যতার কারণে এই যে নদী বন্দরটা বিলীন হওয়ার পথে। তিতাস এবং এই যে বুড়ি, পাশাপাশি নদী, এই দুইটা নদীর অবস্থা কি এখন? এটাকে কেন্দ্র করে যে মানুষের জীবিকা, এই যে মাছের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। আমরা তো একসময় এটা, আমাদের তো মাছের একসময় অভাবই ছিল না। এখন আমরা যদি মাছের জন্য নির্ভর করতে হয়, ভৈরব থেকে আমাদের কখনো কোনো মাছ আনাইতে হয়। নদীর মাছ আমরা পাই না বললেই চলে। আর নদীর অবস্থা যে দুই দিকের যে পাড় দখল এবং জায়গার অবস্থা, আমাদের পাশে ওইদিকে কিন্তু আমরা এখানে মনে হইতো যে এটা আমাদের একটা সমুদ্র সৈকত বর্ষাকালে। এখন কিন্তু এইদিকে ঘরবাড়ি বা অন্যান্য জায়গা জমি বা হাসপাতাল হওয়ার কারণে এই সমুদ্র সৈকত কিন্তু এখন আর নাই। এই সৌন্দর্য থেকে আমরা মানে প্রায় একটা খালের মতো রূপ নিছে। বুড়ির কি অবস্থা? বুড়ির অবস্থা তো আরো সংকট, একটা খাল বলা চলে। বুড়ি এবং তিতাসকে কেন্দ্র করে যে এখানে জীববৈচিত্র্য ছিল, মানুষের জীবন জীবিকা ছিল, সেইটা এখন আর আগের অবস্থায় নেই, বিলীন হওয়ার পথে। ভাদ্র আশ্বিন মাসে এটা আমরা এটাকে বলতাম কক্সবাজার। এতটা ভরপুর একটা নদী এটা ছিল। নদী বাঁচানোর জন্য কোনো উদ্যোগ কি আছে? বাঁচানোর জন্য মাঝে মধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। যেমন আমরা এক সময় প্রশাসনের কাছে অনুরোধ বা দাবি রেখেছিলাম যে নদীর সীমানাটা নির্ধারণ করে দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে প্র্যাকটিক্যালি কেউ এটা দখলে নিল কি নিল না। কারণ এমনিতে মুখে মুখে অনেকে বলে যে এমুক করেছে, কিন্তু প্রশাসনিকভাবে এখানে কোনো ব্যবস্থা এখনো নেওয়া মানে এখনো নদীর সীমানা যায়নি বুড়ি এবং তিতাসের, যে কারণে মানে বাঁচানো যাচ্ছে না। কারণ আমরা বুঝতে পারছি না যে এটা
আসলে যারা এখানে স্থাপনা তৈরি করছেন, যেমন আমাদের পাশে একটা বড় বিল্ডিং, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা মানে সাংবাদিকদের কাজ হয়েছে, কিন্তু এটার জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কতটুকু লিগেল কতটুকু ইনলিগেল এটা তো আমরা বুঝতে পারি না। সীমানা প্রাচীরটা থাকলে আমরা বুঝতে এটাকে পারি। ধরে এই প্রক্রিয়াটা চলছে, চলছে। দখল প্রক্রিয়া চলছে। পরিচয় বা ব্র্যান্ডিংয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ডালা যেন উপচে পড়ে। তিতাস নদী, তিতাস গ্যাস ক্ষেত্র, সরেলের জগৎখ্যাত হাউন্ড কুকুর, মোরগের লড়াই, পুতুল নাচ, শাস্ত্রীয় সঙ্গীতের পাতে ছানামুখীকে রাখতেই হবে। ছানার তৈরি চতুর্ভুজ আকারের এই মিষ্টির স্বাদের তুলনা বদ্বীপের আর কোনো জনপদে নেই। মহাদেব পারে এই মিষ্টির আবিষ্কারও। তার হাতের তৈরি মিষ্টি পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। এখন ছানামুখী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জাফরান এবং লেডিকেনিরও সুনাম বাড়ছে। ছানামুখীটা তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য। এটার প্রক্রিয়াজাত হলো প্রথম আমরা বাজার থেকে যে ভালো দুধটা আমরা সংগ্রহ করতে হয়, সংগ্রহ করার পরে আমরা জাল দিই, জাল দিয়ে তারপরে এটাকে আমরা ছানা করি। ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে শক্ত করে তারপরে এটা তো পনির করা, এটাকে পিস পিস করে পিস করা, এটাকে আমরা চিনি রসে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করবো। করার পরে আমরা আবার এরকম লাল ভোলের এটাকে ঠান্ডা করবো, ঠান্ডা করে এটা ড্রাই হবে। ফলে তারপরে এটা আপনার যেহেতু আমাদের ড্রাই, সেহেতু আপনার 6-7 দিন এটা প্রক্রিয়াজাত করা হয়। ফ্রিজে না রাখলেও 6-7 দিন খাওয়া যাবে। ছানামুখীটা কীভাবে আসলো ব্রাহ্মণবাড়িয়াতে? 100 বছর আগে মহাদেব পারে নামে একজন আসছিল, উনি কলকাতায় ছিল, উনি কাজের সুবাদে ব্রাহ্মণবাড়িয়া আসছিল। আসার পরে উনি মহাদেব নামে একটা দোকান দিল, ওইখানে উনি আপনার এই ছানামুখীর প্রসেসিংটা উনি শুরু করলেন। তখন থেকেই আমাদের এটা 100 বছরের ঐতিহ্য হিসাবে আমরা, যেহেতু এটা আর কোথাও বাংলাদেশের নাই এবং এটা ড্রাই হওয়াতে সংরক্ষণ করা যায়, এই হিসাবে আমরা মোটামুটি আমাদের এই এলাকার ভৌগোলিক দিক থেকে আমরা এটা নিয়ে আসলে অনেকটা স্যাটিসফাইড হয়ে গেছি। 1 মণ যে দুধ, সেই দুধে আপনাদের কয় কেজি ছানামুখী হয়? এটা আমাদের 1 মণ দুধে এখন আমাদের এটা 6 কেজি হয়। আচ্ছা, আপনার কত দাম রাখছেন এখন? হ্যাঁ, এখন আমরা 700 টাকা বিক্রি করি। 700 টাকা করে বিক্রি করছেন। এই যে চাহিদাটা কখন বাড়ে, মানে আপনারা প্রতিদিন কি পরিমাণ ছানামুখী তৈরি করেন? ঘরের মনে করেন যে 7-8 কেজি বা 10 কেজি। আর কি কি মিষ্টি এখন ব্রাহ্মণবাড়িয়াতে কাটতে বেশি মানুষ ইচ্ছে বা আপনারা তৈরি করছেন? আমরা আরও মিষ্টি তৈরি, যেমন আমাদের লেডিগিনিটা আছে, হ্যাঁ, লেডিগিনিটাও ভালো। তারপরে আপনার জাফরান বুক। জাফরানটা তো নতুন এসছে না? হ্যাঁ, নতুন। ছানামুখীর স্বাদ নেওয়ার পর মন চাইল শাস্ত্রীয় সঙ্গীতের স্বাদ কানে তোলার। আলাউদ্দিন খাঁ সাহেবের শহরে এসে রাগে না ভিজলে সফর পূর্ণতা পায় না। আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা, যে এই যে ব্রাহ্মণবাড়িয়া শাস্ত্রীয় সঙ্গীতের এলাকা, তাই না? আলাউদ্দিন খাঁ সাহেব সহ আর অনেক যারা আছে, আপনারা কবে থেকে এই শাস্ত্রীয় সঙ্গীতে সঙ্গে যুক্ত হলেন? আমরা সকলেই শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী এবং আমরা সেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এই সকল কিছুর প্রশিক্ষণ নেই। কিন্তু এই যে মানে অন্যান্য সঙ্গীতের তো অন্যান্য শাখাতে, শাস্ত্রীয়টা আপনারা কেন বেছে নিলেন? ভালো লাগাটা কেন? শাস্ত্রীয়টা বেছে নিয়েছি একমাত্র একটাই কারণ, এটার সাথে মানুষের আত্মার একটা সম্পর্ক আছে। মানুষের আত্মার সম্পর্কটা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আমরা তুলে ধরতে পারছি। এই কারণে আমরা শাস্ত্রীয় সঙ্গীত আসলে বেশি ভালো লাগে গাইতে। আত্মার সম্পর্ক, সেই সঙ্গে এক ধরনের এই যে মানুষের মধ্যে একটা শুদ্ধ হবার যে একটা তাড়না থাকে, সেইটা একটা বিষয় আছে, একটা মঙ্গলের আকুতি থাকে, আরতি থাকে, সেই জায়গা থেকেই কি আপনাদের শেখা বা আপনার এইখানে মগ্ন থাকা? হ্যাঁ, একদম। আসলে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে এমন একটা সঙ্গীত যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি আমাদের সংস্কৃতিটাকে। আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অতীতকে তুলে ধরতে পারি। এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা রয়েছে, যার কারণে আমরা এটা করতে খুব বেশি ভালোবাসি। কোন কোন রাগের সঙ্গে আপনাদের পরিচয়? আমাদের বিভিন্ন রাগ রয়েছে, এর মধ্যে মালকুশ, জৌনপুরি, ইমন, বিলাবল, অনেক রাগ রয়েছে। তা আজকে আমরা কোন রাগ শুনবো? আমরা এখন যে রাগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে জৌনপুরি। আমরা এখন জৌনপুরি রাগে তারানাটা করব। তারানা দ্রুত লয়ে গাবেন।
দানি দিন তানা দে রে না। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ব্রাহ্মণবাড়িয়া শহরে এখন 3 চাকার অটোরিকশার তারায় ছুটে চলতে হয়। শুধু কি পেছন থেকে তারা, চারদিকে সকাল রাত ঘিরে রাখে ব্যাটারি চালিত অটোরিকশা। জীবনে গতির চেয়ে যেন স্থবিরতাই এলো বেশি এই নগরের মানুষের। এই শহরে এসে তাই অনেক কিছুই দেখার আড়ালে চলে যায়। টাউন খালের কথাই যদি বলি, তড়িঘড়ি চলতে গিয়ে সেতুর দুই দিকে খালের মুমূর্ষ রূপ চোখের আড়ালেই রয়ে যায়। টানবাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খাল দুই দিকেই তিতাসকে যুক্ত করেছে। ব্রিটিশ আমলে খনন করা এই খালে বয়ে চলা নৌকা, মাছ ধরার দৃশ্যগুলো এখন বিস্তৃত ছবি। এটা যেহেতু নদী থেকে উৎপত্তি এবং নদীতে পতিত, সেজন্য কিন্তু 12 মাস এখানে পানি ধরে রাখা সম্ভব ছিল। এবং এই টাউন খালকে কেন্দ্র করে কিন্তু এখানে জগৎবাজারে মালামাল আসতো ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বড়বাজার থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চল থেকে শাকসবজি সহ এখানে কিন্তু জগৎবাজারটা আসলে এই খালকে কেন্দ্র করে জগৎবাজারের উৎপত্তিটা। গত 3 দশকে এই খালটি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আমরা গত বর্ষায় দেখলাম যে এখানে যথেষ্ট পানি ছিল। এটা আসলে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে এবং এলাকাবাসীর যে অসচেতনতার কারণে কিন্তু এটা ময়লার বাগারে পরিণত হয়েছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সৌন্দর্য, একসময় তো নদী, খাল, বিল সব কিছু মিলাই যে এখন তো একজন নগরায়ণ হয়ে গেছে, সেই জায়গায় এই খালের আবার জীবন দান করাটা কত গুরুত্বপূর্ণ। মানে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে যে মানে নগরায়ণ হওয়ার পর ভিতরে যে অনেকগুলো খাল ছিল, সেগুলা একদম ছোট ছোট ড্রেনে পরিণত হয়ে গেছে এবং সেই ড্রেনগুলোও এখন রক্ষণাবেক্ষণের ইয়াতে মানে সচল না আর কি। একটু বৃষ্টি হলে সারা ব্রাহ্মণবাড়িয়া শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালগুলা আমার মনে হয় যে এই খালগুলা আবার পুনরায় ফিরিয়ে আনা উচিত ব্রাহ্মণবাড়িয়া নগরায়ণকে সুন্দর করার জন্য। নদীর জলধারার মতোই অনেক প্রাচীন পেশা পথ বদল করছে, কোনো কোনো পেশা বিলুপ্তির পথে। নবীনগর উপজেলার ভোলাচন গ্রামের ঋষিপাড়া ঋষিদের পেশাতেও তেমন বদল এসেছে। আদি পেশা ছেড়ে চলে গেছেন অনেকেই। ঋষিপাড়ার সবাই তো চামড়ার সঙ্গে জড়িত ছিল, মুচি যে পেশাটা সেই পেশার সাথে আপনারা যুক্ত ছিলেন। কি অবস্থা এখন? এখন মোটামুটি আগের চামড়া ব্যবসা থেকে অনেক নেমে গেছে, পুরো নাই করলেও চলে। এখন একটু জুতার পুরান জুতার কাজে টাজে বা নতুন জুতার কাজে টাজে লেবার পোস্টে যায় কয়েকজন, মানে আমরা এখন একটা অনুভব করি চারটে ডাল ভাত খেয়ে আছি আর কি। আগে তো ঘরে ঘরে সবাই এই করতে, এখন তো একটা দেশের একটা পরিস্থিতি আনতে যায়, শিক্ষাধিকার প্রতিষ্ঠান হিসেবে তো মনে করেন যে সম্পূর্ণ দেখছি যে এই কাজে গেলে একটা নোংরা কাজ। আর এখন শিক্ষাধিকার প্রতিষ্ঠানে বলতেছে যে কে লেখাপড়া না হইলে জিনিসটা সুন্দর হচ্ছে না, দেশের একটা বা ভালো একটা পরিবেশ করে চলা যাইতেছে। ওই ক্ষেত্রে থাকলে দেখা যাচ্ছে যে নোংরা ক্ষেত্রে থাকা লাগতেছে। সেক্ষেত্রে আপনাদের ঋষিদের যে কাজটা ছিল সেই কাজ থেকে এখন নাই করলে চলে নাই। আপনি কি করেন? আমি পুরান জুতার কাজ করি বা ডোল বাজাই। আচ্ছা, আপনি এখন ওই পেশার সাথে আছেন? আছি, কিন্তু আপনি অন্য জায়গায় যে কাজ? হ্যাঁ, অন্য জায়গায় চট্টগ্রামে কাজ করি। আচ্ছা, কিন্তু আর আপনি বলছেন যে ঋষিদের যে কাজটা ছিল, হ্যাঁ, এই কাজটা মুছে গেছে। সেই এই যে মানে ওই যে আমরা সাধারণ মানুষ যেটাকে মুচি হিসেবে চিনি, সেখান থেকে সবাই সরে যাচ্ছে। হ্যাঁ, অনেক সরে গেছে। আপনাদের এখানে তো এই ঋষিপাড়া সবাই চামড়ার কাজই করে, চামড়ার ব্যবসা? না, আমরা দুইজন। ঋষিপাড়া এই চামড়ার সাথে যারা আগে ধরেন যে মুচির কাজ করতো, সেটা তো কমে গেছে না?
আবার আপনারাও এখন আর করেন না, কারণ হচ্ছে আমরা মরে গেলে এগুলি আর করবো নাকি? মানে চামড়ার ব্যবসার সাথে আর কেউ থাকবে না? না না না, এই যে মজা গেছে। মজা গেছে গিয়া? কবে গেল মজা? এটার মজা ওই আজকে 10-15 বছর হইল। এখন আপনি এই যে কিনেন যে ছাগলের চামড়া, ছাগলের চামড়া মাগনা না বেশি 30 টাকা। মাগনা আনেন, তাই না? বিক্রি করেন কত করে? 30 টাকা 35 টাকা। কার কাছে বিক্রি করেন? ঢাকা নিয়ে বেশি 30 টাকা। আর এই যে গরু? গরু 500-600 টাকা। কিনেন কত করে? 400 টাকা। 400 টাকা কিনে 500 বিক্রি করেন। আর এই ছাগলের চামড়ার কোনো দাম নাই? না না। এক দুই ঘর বা পরিবারে চামড়া কেন্দ্রিক ব্যবসা, জুতা সেলাইয়ের কাজ বা চামড়ার বাজনা সারাইয়ের কাজ ধরে রেখেছে। কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে আদি পেশার সঙ্গে যুক্ত থাকলেও নিজেদের ভাবছেন এই পেশার শেষ মানুষ। দাদা, ঋষিপাড়ায় আপনি একা এখন কাজ করেন? একা। আগে অনেকে কাজ করতো? আগে আমার বাপ ছিল, বাপ তো মারা গিয়া, পরে আমি শিখলাম বাবার ঠিক। কয় ঘরে ছিল আগে? কয় ঘরে কাজ? কেউ নাই। কেউ নাই? 8 জন আসলো, মারা গেছে। আপনি ছাড়া এখন এই কাজ কেউ করে না? এখন এগুলি যে আপনি যেগুলি বাজনাগুলি বানান, এই ঢোল তবলা বানান, কোথায় কারা কিনে? কারা এটি মানে কাজ করে দিয়ে আর কি, নতুন না আর কি, পুরান কাজ করি আর কি। ও, আপনি নতুন বানান না? নতুন বানান না। একটা নতুন বানান না? না। আচ্ছা, মানে আপনাদের ঋষিপাড়া নতুন তৈরি হয় না? চামড়ার কাজটা আপনারা আমি করি। এই যে চামড়ার ঋষিপাড়া তো যারা ছিল তারা তো চামড়ার কাজ করতো, এখন কি চামড়ার কাজ হয়? আছে, এবার আছে, এবার আছে। আছে? কোথায় কাজ করে এরা? দুজন বাড়িতে কাম করে। আচ্ছা, ওরা চামড়ার। আর এমনি যে ওই যে মুচির কাজ যারা করতো, সেই কাজগুলো এখন করে কেউ? আছে, করে। কিন্তু এখন কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে, অনেক কমে গেছে। শরতের মূর্ছনায় ডুবে থাকা জনপদ ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে নবীনগর উপজেলা। এই উপজেলার শিবপুর গ্রামের সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, যার শরৎ বাজনায় বিশ্ব মোহিত হয়েছে। তার ঘরানা বা উত্তরসূরি ছাড়াও এই জনপদের হিমাংশু দত্তের সুর কিংবা সাতমোড়া গ্রামের মলয়া সঙ্গীতের জনক মনমোহন দত্তের বাণী যেন ভেসে বেড়ায় ইথারে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমরা সলিমগঞ্জের কুলসিন গ্রামে এসে দেখা পেলাম কয়েকজন বাজনাদারের। বাদক বা বাজনাদারের গ্রাম বলে কুলসিনের সুরের জাদুর খবর সবার জানা। আপনারা তো পরম্পরায় এসছেন, তাই না? মানে দাদা, বাবা, দাদা এইভাবে। হ্যাঁ, এবং এখানে কি কি বাজনা আপনারা বাজান? যেরকম এটা ট্রাম্পেট, এটা তো বিদেশি ইনস্ট্রুমেন্ট। এটা বাংলা ঢোল। এটা হলো ঢোল। এটা ঢোল, বাংলা ঢোল। এইটাও ইনস্ট্রুমেন্টের বাইরে। এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, এটার নাম কি? ক্লারিনেট। আর আপনারটা? ট্রাম্পেট। ট্রাম্পেট। এখন কয় ঘরে আপনারা এই বাজনাদারা আছেন? মানে আগে তো অনেক ছিল নাকি? এটা আমরা মুরব্বীরা করে আইছে, এরা দিয়ে আমরা ওইটা আস্তে আস্তে হাতে নিয়েছি, নেওয়ার পরে নিয়ে চাই দিয়ে আমরা মোটামুটি একটা আটকে গেলাম আর কি। তার কারণে আমরা এটা আস্তে আস্তে পিছনে ফেলাই দিতেছি। আমরা ছেলে পেলে এটার মধ্যে আমরা আর আসে না। মানে আপনারা বাজনা আটকে পড়ছিলেন, ছেলেবেলার বাজনা আটকে পড়ছে না। মানে আয় রোজগার কম বলে কেউ আর এই বাজনায় থাকছে না। কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া তো, বা এই যে নবীনগর, বিশেষ করে যদি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বলি, এটা তো সঙ্গীতের এলাকা। তা আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া বা এই নবীনগরের কাদের গান করেছেন? আমরা গান নবীনগরের মনমোহন এবং ক্লাসিক্যালে যাই, তাহলে আমাদের সুর সম্রাট খাঁ সাহেব, আলাউদ্দিন খাঁ। আমরা তাহলে একটু আপনাদের বাজনা শুনি।
ভাটিপাড়া জংশনে যাব। এ সময় স্থানীয় এক সুজন জানালেন কাছেই রামনাথনগর গ্রাম। সেখানে প্রায় 6 দশক ধরে তাওয়া তৈরি করা হয়। এই গ্রামে এই যে তাওয়া ছাকনি এগুলো কতদিন যাবত তৈরি হয়? আমি 72 থেকে শুরু করছি কর্ম। আচ্ছা, কর্মযুক্ত তো আল্লাহ দিলে করতে আসি। প্রথম শুরু হয় কবে থেকে? এটা প্রথম সৃষ্টি হয়েছে আপনার পাকিস্তান পিরিয়ডে 65 এর আগের থেকে। এই কাজটা এখানে আসলো কিভাবে, মানে কেন আসলো, মানে এত গ্রাম থাকতে এই গ্রামে কিভাবে এটা আসলো? আসছে আপনার ব্রিটিশের যে যুদ্ধ ছিল, ওই যুদ্ধের সময় মনে করে যে ওই যে গাড়ির মাঝে যে আমরা প্লেন টেলেন যে ফুরা গেছিল, এটির এলবিএম আসছিল। আচ্ছা, এলবিএম যাই না আমার ওই বাচ্চা ছাড়া গাগে বল বানাইতো, মানে গর্ত কইরা বল বানাই এগুলি বিক্রি করতো। বিশ্বপতি দেশটা অভাব ছিল, তখন এই বিক্রি করার পরে যখন এইগুলি শেষ হয়েছে, পরে চিন্তা করলে যখন কি আবিষ্কার কইরা চলো আমরা, চলার তো কঠিন অবস্থা। পরে একজনে কইল যে নাই যা মাই নাই তাওয়া বানায় বেচলে রুটি তো সবাই এই তাওয়া বানায় বেচলে আমরা ফ্যামিলি লিয়া চলার একটা সুযোগ সুবিধা হবে। এরপর এটা আবিষ্কার করলেই। তারপর কি এই গ্রামে সব ঘরে ঘরে এই তাওয়া? না, ঘরে ঘরে না, এটা মধ্যভাড়া সবাই এটা করছে। এখনো কি আগের মতই আছে? মানে দেশ বিদেশ যাওয়ার পর থেকে কমে গেছে, অল্প কিছু লোক আছে। বাজারে কি এগুলোর চাহিদা এখনো আছে এই তাওয়ার? এই তো চাহিদা কোনো মতে মনে করেন যে চলে ফিরে হাওয়া যায়। রুটি শেখার তাওয়া, ছাকনি তৈরিতে রামনাথনগরের প্রায় সকল ঘরের মানুষই একসময় যুক্ত ছিলেন। এখন ধীরে ধীরে গ্রামের মানুষ অন্য পেশায় চলে যাচ্ছেন। বিশেষ করে গ্রামের তরুণরা প্রবাসে চাকরির দিকে ঝুঁকছেন বেশি। তাই বাজারে চাহিদা থাকলেও তাওয়া তৈরিতে নতুন করে কারিগর যুক্ত হচ্ছে কম। রাখেন তো কথা বলি। প্রতিদিন আপনার কটা তাওয়া করতে পারেন? ফিস উঠে কটা 24টা। 24টা উঠে? 24টা মানে তাহলে কজন মিলে তুলেন এটা? কারিগরে আনা 6-7 জন। 6-7 জন মিলে আপনার 24টা তাওয়া করেন? এক একজন 24টা। মজুরি কিসের উপর? এই দিয়ে বানাই 12টা বানাইলে 250 টাকা, উড়ে বানাইলে 300 টাকা। এর বড় টাকা আছে 400 টাকা, এর বড় আছে 500 টাকা। আর ছাকনি? এটা বড় রইল 200-150 টাকা, এর ছোট রইল 120 টাকা, এর ছোট রইল 100 টাকা। এরকম ভাবে মানে এভাবে আপনারা পান। এই যে যেগুলি বানাচ্ছেন ছাকনি তারপর তাওয়া, এগুলি কোথায় নিয়ে যায়? সিলেট নেই, কুমিল্লা নেই, লাকসাম নেই, চমুনি নেই, বিভিন্ন জায়গাতে। আবার আমরা সিলেট থেকে আবার ডাকও যায়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। কসবার সীমান্তবর্তী কুল্লাপাথরে শহীদদের সমাধিতে যাতায়াত প্রায় নিয়মিতই ছিল। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে যতবার আসা ততবারই বিজনী নদীর সঙ্গে দেখা হয়েছে। সীমান্ত থেকে কসবা আখাউড়া প্রবেশ করা এই নদীটির দেশজোড়া পরিচিতি নেই। স্থানীয়ভাবে বিজনী, বিজনা, বিজলি, কোথাও বিজন নামও ডাকা হয়। তবে তার চঞ্চল পথচলা পথিকের কানে পৌঁছবেই। দখলে সরু হয়ে আসা নদীর দিকে চোখ পাততে একবার নেমে তার সঙ্গ পাওয়ার ইচ্ছা হবে যে কারো। বিজন নদী যে অনেক আগে ছিল পুরানো আমলে, এখন তো এটা বড় চতুর্দিকে বড় হয়ে যেতেছে। বড় হওয়ার পরে এখন বিজনা। এখন আমরা এটা পুনরায় যদি আবার এটা খনন হয় তাইলে আমরার জন্য সুবিধা হয় আর কি, জনগণের জন্য সুবিধা হয়। এই হলো হিসাব। কি সুবিধা হয়? এই যে পানির থেকে আমরা বাচ্চা জানি, এদের কিছুদিন পরে বন্যা হয়, তো পানি জমা থাকে। পানি জমা গেলে পানিটা আর কোনো দিকে যাইতে পারতেছে না। এই কারণে আমরা ভরাট হচ্ছে কিভাবে? চতুর্দিকের মানুষ ভরাট করতেছে এই আর কি। এটা ভরাট কিভাবে এটা মানে দখল করে নিচ্ছে চতুর্দিকের মানুষ। হ্যাঁ, এই আর কি। এই নদী কি শালদার সাথে যে মিশছে? হ্যাঁ, এটা শালদার নদীর সাথে মিশছে। আর যে শেষ হচ্ছে কোথায়? এটা তো আপনার বিজনে বিজনা করে কসবা পর্যন্ত গেছে। এটা
কক্সবাজার কোন নদীর সাথে মিশছে? কক্সবাজার এটা পশ্চিম দিকে গেছে, এটা কিন্তু যে ঘুঙ্গুরের সাথে মিশছে? হ্যাঁ, এটা ঘুঙ্গুর নদীর সাথে যে মিশছে। আর এখানে মাছের কি অবস্থা? এই নদী থেকে কখনো মাছ তুলতে দেখেছেন? না, এটা আগে অনেক আগে পুরানো আমলে মাছ অনেক মারছে মানুষে, কুড়ি জাল দিয়ে মাছের মাইর পড়তো, যে আগে কুড়ি জাল দিয়ে মানুষে কাইট দিত, এই করতো। এখন তো মাছ মারণের জায়গাই নাই, এখন তো সব বরফ করে লেছে। পানি থাকে সব সময়? হ্যাঁ, সবসময়। এই বন্যা ভারতের পানি হইলেও তো সবসময় এইভাবে পানি চলতে থাকে। পানি চলতে থাকে? হ্যাঁ, এইভাবে পানি চলতে থাকে। শালদা নদীর কি অবস্থা? শালদা নদীকে দখল করে দিচ্ছে? শালদা নদী তো এই তো দেখার মধ্যেই আপনার শালদা নদী চতুর্দিক দিয়ে আস্তে আস্তে এই এরকম হইতে আছে। শালদা রণক্ষেত্র ৭১-এর এক উত্তাল রণক্ষেত্র। শালদা নদী রণক্ষেত্র বলতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শালদা নদী সাবসেক্টরকে বোঝানো হয়। এই সাবসেক্টরে শালদা নদী ও শালদা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম রেললাইনের একটি অংশ ছিল। মুক্তিবাহিনী এই এলাকাটি দখল করে মুক্তাঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা এই নদীকে একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত করে। কুল্লাপাথরের টিলায় ওঠার আগে শালদা নদীর কাছে দাঁড়ায়, মনে বিষাদের মেঘ জমে নদীর দূষণ রূপ দেখে। নদীর যত্ন নেওয়ার কেউ নেই। শালদা নদী হিসেবে যেমন যত্ন পাওয়ার দাবি রাখে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ হিসেবেও একে রক্ষা করা ব্যক্তি ও রাষ্ট্রের দায়িত্ব। কুল্লাপাথর সমাধিক্ষেত্রে আমরা দেখা পাই ৭১-এর ৩ বীর যোদ্ধার, তাদের স্মৃতিতে এখনও উদ্দীপ্ত শালদা রণক্ষেত্র। প্রথম দিন যে আমাদের প্লেনে হামলা হয়েছে, ওই দিন অনেক লোক মারা গেছে, মানে ১৭ লোক ওই দিন মারা গেছে। তারপরে আমাদের বিডিআর সবাই মারা গেছে, যে বহুত মারা গেছে, পাবলিক মারা গেছে। ওই দিন ফাইনজন মারা গেছিল ৭০ জন। এটা হইলো আমরা সকমার বাড়ি কয় ওইখানে, ওইখানে মারা গেছে ফাইনজন। এরপরে মনে করি দৃশ্য মানে কিছু নেই, এক ঘরের মধ্যে ভালো ১২ জন লোক মারছে ফাইনজীবীরা ব্রাশ ফাইনজীবী। তখন থেকে আমরা সাধারণ করবো। এবং এই শালদা নদীর পাশ দিয়েই তো অনেকে যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এই যে ভারতের দিকে কানপুর দিয়া তারপরে শহীদুল দিয়া তারপরে শালদা দিয়া, আমি এই বর্ডার জন্য এই যে মানে এই পুরানো কুমিল্লা বর্তমানে বর্ডারে। এবং শালদা নদী দিয়ে নৌকা দিয়ে বা সাঁতার দিয়ে বেশিরভাগ পার হয়েছে, নৌকা দিয়া মানে আইছে বা ভারতে বেশিরভাগ ঢুকছে শালদা নদী দিয়ে। শালদা নদী গ্রামে আসতো তো এখানে আশ্রয় দিতে পারছে না, এখান থেকে ভারতে চলে গেছে। আচ্ছা, কুটির থেকে কোম্পানিগঞ্জের থেকে তারপরে বন্ডিং করতো, তো জায়গাটা তো নিরাপদ নেই, এখানে তো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ ছিল না। বরং এখানকার মানুষ ময়দান ছিল, পুরো ময়দান ছিল, পুরো ময়দান ছিল, এই বর্ডারটা পুরো ময়দান ছিল। এই যে কুল্লা পাথর আমরা দাঁড়িয়ে আছি, এই কুল্লা পাথর এইখানে যারা এখন সাহিত্য আছেন, তারা তো এই ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। হ্যাঁ, এই ২ নম্বর সেক্টরে যারা শহীদ হয়েছে তারা সবার তাদেরকে এখানে আনা হয়েছে। তাহলে এখন এই যে আমরা যদি বলি ৭১ রণাঙ্গনে যে যাই, তাহলে শালদা নদীকে কেন্দ্র করে এই এলাকার রণক্ষেত্র তৈরি হয়েছে। যখন যেদিকের রেলে চেপে বসি না কেন, দিন কিংবা রাত, ট্রেন যে স্টেশনেই থামুক, আমার কানে ভাসে আখাউড়া জংশনের হকারদের হাঁক। চা, ডিম, কলা, চানাচুর। হকারদের কয়জনের কাছ থেকে চা চানাচুর খাওয়া হয়েছে, অথচ তারা যেন আমার কতদিনের পরিচিত জন। কত বছর হলো? ৩০-৩৫ বছর। কেমন মানে কি পরিবর্তন কি হলো আখাউড়া? ট্রেন কি কমে গেল নাকি আগে কমে গেছে? অনেক ট্রেন, হ্যাঁ অনেক ট্রেন নেই, অনেক ট্রেন নাই। কি কি ট্রেন ছিল বলেন তো? পাল্লা ছিল, কুশিয়ারা ছিল, এরপরে আপনার এই সিলেটের কোনো গাড়ি নেই। এখন কয়টা ট্রেন আসে? এখন ট্রেন আসছে, মহানগর আছে, নিশ্চিতা আসে, জয়ন্তিকা আছে। আচ্ছা আচ্ছা। আর যাত্রীদের কি অবস্থা? আগে তো অনেক যাত্রী ছিল, যাত্রী কমে গেছে? না, যাত্রী আছে। আচ্ছা আচ্ছা। একাত্তরের আখাউড়া
সে তো রণক্ষেত্রের পাগলা ঘোড়া। এই স্টেশন শরণার্থী মানুষের অনিশ্চিত যাত্রা দেখেছে, সঙ্গ দিয়েছে বিপর্যস্ত নিরন্ন মানুষকে, আবার মুক্তিপাগল যোদ্ধাদের বীরত্বের সাক্ষীও আখাউড়া। কতদিন যাবত আখাউড়া স্টেশন ব্যবহার করেন? আমাদের জন্মের পর থেকে ব্যবহার করি। এই আখাউড়াকে আপনি এই যে ছোটবেলা থেকে দেখতেছেন, ছোটবেলা থেকে কিভাবে আখাউড়ার সাথে বড় হলেন? আমার জন্ম এখানে, আমরা বিশেষ করে ট্রেনই আমাদের প্রধান যানবাহন। আমরা ট্রেন দিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আসা যাওয়া সবসময় আমরা আগে পুরো যে আপনার বাহাদুরাবাদ, উল্কা, যে ধরনের প্রথম যে সমস্ত ট্রেন ছিল, তারপর যখন আন্তনগর ট্রেন যখন চালু হলো, আন্তনগর ট্রেন চালু হওয়ার পর সবার সুবিধা, সবাই সুযোগ সুবিধা পাইছি। এর মধ্যে আপনার লোকাল ট্রেন ছিল কিছু, লোকাল ট্রেনের মধ্যে মানুষ নিকটতম যেমন ছোটো ছোটো স্টেশনগুলো, যেটা লোকাল স্টেশনে নামতে পারতে পারছে। পরবর্তীতে এই ট্রেনগুলো বিলুপ্ত হয়ে গেল। আস্তে আস্তে এই ট্রেনগুলো বিলুপ্ত হওয়ার পর মানুষের যাতায়াতের বিশেষ সমস্যা দেখা দিচ্ছে। আস্তে আস্তে ট্রেনও কমে গেল, মানে ছোটো ছোটো স্টেশনগুলো বন্ধ হয়ে গেল। প্যাসেঞ্জার নাই, ওইখানে ট্রেন নাই, যাত্রী নাই। যাত্রী না থাকলে আপনার স্টেশন মাস্টার নাই, এই অকার্যকর স্টেশনগুলো। আর এই যে এই আখাউড়া স্টেশনের যে একটা হাক ডাক ছিল, সেগুলি কি আস্তে আস্তে একটু কমে যাচ্ছে? অনেক কমে গেছে, এগুলি নাই এখন। এই যে হকার, যাত্রী, এই 24 ঘন্টায় এটা সব সময় স্টেশনে ভরা মানুষ ছিল, রেস্টুরেন্ট ছিল, মানুষ ছিল সবসময়, এগুলি এখন আর নেই। শুধু আখাউড়া না, সারা বাংলাদেশ। তার মধ্যে আমি যেমন কমলাপুর স্টেশন দেখছি, সিলেট রেল স্টেশন, কুলাউড়া, তার মধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, এই সব জায়গাতে নিচ্ছে স্টেশনগুলো। ট্রেনের সময় মতো ট্রেন আসে না, বিশেষ করে যেমন এখন একটা ট্রেন গেছে, কটার ট্রেন, তেমন 1টার সময় 12, 12:30, 3টা, তো মানুষ বিকল্প ব্যবহার করে, সড়ক পথে চলে যাচ্ছে, সিএনজিতে যাইতেছে, বাসে যাইতেছে। এই জন্য মানুষ কি করবো, সারাক্ষণ বসে থাকবো? 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম বিলম্ব, প্রতি ঘন্টা ট্রেনের দরকার। রেলপথের নানা মেরুকরণে এই পথে রেলগাড়ি কমেছে, বিরতি নেওয়ার প্রয়োজনে পড়ে না কোনো কোনো ট্রেনের, ফলে যাত্রী ও হকারের সম্মিলিত সেই সিম্ফনি আর কানে বাজে না। সংস্কৃতিরও পথ আছে সেতু, এবং সংস্কৃতি প্রবাহমান, চলতে চলতে সংস্কৃতি পলি রেখে যায়। এবং এই যে সভ্যতা, মানব সভ্যতা, মানুষের যে সভ্যতা, তার মূল্যায়ন পত্র কিন্তু তৈরি করে সংস্কৃতি। কারণ সংস্কৃতি সাক্ষ্য দেয় যে কোন মানব সভ্যতা আসলে সংস্কৃতি মনস্ক ছিল।